অশান্ত মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহের মাঝেই পরবর্তী টার্গেট ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। তবে কি ভেনেজুয়েলা ইরানের পর আমেরিকার নজর এবার কিউবার দিকে? আমেরিকার দখলে যেতে চলেছে বিশ্বের অন্যতম কমিউনিস্ট দেশটি। অন্যদিকে ভারতের জন্য বড় স্বস্তি, আগামী 30 দিনের জন্য ভারতকে রাশিয়া থেকে তেল কেনার ছাড় দেওয়ার নির্দেশিকায় স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ভুল বুঝতে পেরেই কি রাশিয়ার তেলে ছাড় দিচ্ছে আমেরিকা? পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির পর ফিনল্যান্ডের তরফে ভারতকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য করার দাবিতে কি এবার চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট? এতদিন ধরে আটকে থাকার পর এবার কি তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে চলেছে ভারত? নমস্কার। এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আজকে শুরু করছি এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আপনারা জানেন যে এই মুহূর্তে সম্মুখ সমরে ইরান, আমেরিকা এবং ইসরায়েল। মধ্যপ্রাচ্যে এখন দাউ দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন। ক্রমেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। জানেন কি গত এই কয়েকদিনে এই যুদ্ধে কত মানুষের মৃত্যু হয়েছে? তথ্য বলছে গত 5 দিন ইরান 500 ব্যালিস্টিক মিসাইল এবং 2000 ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানে 2000-এরও বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ইরানের সংবাদ মাধ্যমের দাবি, আমেরিকা এবং ইসরায়েলের হামলায় সে দেশে এখনো পর্যন্ত 1230 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দক্ষিণ পূর্ব ইরানের একটি স্কুলে হামলায় প্রায় 189 জন শিশুর মৃত্যু হয়েছে। সংঘাতে জখম হয়েছেন 100 জনেরও বেশি। তাছাড়া পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে যে প্রত্যাঘাত চালাচ্ছে ইরান, তাতে 3টি দেশে অন্তত 20টি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। তারা জানিয়েছে কুয়েত, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরশাহিতে ইরানের হামলায় 20টি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তেহরান ড্রোন হামলা চালিয়েছে ইরাকের এরবিলে মার্কিন সেনা দপ্তরে এবং আজারবাইজানে। অন্যদিকে ইসরায়েলে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 11 জনের, আহত বহু। আমেরিকা সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যুদ্ধে মোট 6 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে, আহত একাধিক। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় প্রায় 50 জনের মৃত্যু এবং জখম হয়েছে 300 জনেরও বেশি। ইরানের হামলায় বাহরিনের 1 জনের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত জানা যাচ্ছে যে কুয়েতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের, ইরাকে মৃত্যু হয়েছে 2 জনের, ওমানে মৃত্যু হয়েছে 1 জনের এবং সংযুক্ত আরব আমিরশাহিতে 3 জনের মৃত্যু হয়েছে। বুঝতেই পাচ্ছেন যে ক্রমশ কিন্তু বাড়ছে এই মৃত্যু মিছিল। কিন্তু যুদ্ধ থামার নাম এই মুহূর্তে নেই। কারণ আপনাদের আগেই জানিয়েছিলাম যে এই লড়াই দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া মার্কিন সেনেটে যুদ্ধ চালিয়ে যাবার ছাড়পত্র পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই অবশ্য ট্রাম্প জানিয়েছিলেন যুদ্ধ 1 মাস পর্যন্ত চলতে পারে। তারপর সেই সংখ্যাকে দ্বিগুণ করে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তিনি জানিয়েছিলেন যুদ্ধ 8 সপ্তাহ অর্থাৎ 2 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। আবার সাম্প্রতিককালে ট্রাম্প জানিয়েছেন এই যুদ্ধের কোনো সময়সীমা নেই, আমরা শুধু আমাদের কার্যসিদ্ধি করতে চাই। আমরা চাই না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, এর জন্য যত দূর যেতে হয় আমরা যাব। একই সঙ্গে ইরানের অস্ত্র ভাণ্ডারে ব্যালিস্টিক মিসাইল থাকুক, সেটাও আমরা চাই না। ফলে বুঝতেই পারছেন এই রক্তক্ষয়ী লড়াইয়ের শেষ কবে তা কিন্তু কেউ জানে না। আর এই লড়াই নিয়ে যখন অস্থির মধ্যপ্রাচ্য, ঠিক সেই আবহে এবার কিউবার দিকে নজর আমেরিকার। অবশ্য আপনাদের আগেই জানিয়েছিলাম যে কিউবা বহুদিন আগে থেকেই ট্রাম্পের টার্গেটে ছিল। আর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ বা সংঘাত শেষ করাই তাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য। আর এরপর তার পরবর্তী লক্ষ্য কিউবা। কারণ তিনি বিশ্বাস করেন যে কিউবার কমিউনিস্ট সরকার মার্কিন অবরোধের মুখে ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ডিল বা চুক্তি করতে চাইছে। আপনাদের মনে থাকবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের পরপরই কিউবা দখলের কথা জানিয়েছিলেন ট্রাম্প।
মাদুরোকে আটকের পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কিউবাকে সতর্ক করে বলেছিলেন যে তাদের হাতে আর কোনো তেল বা অর্থ পৌঁছবে না। তিনি কিউবাকে একটি চুক্তিতে আসার পরামর্শও দিয়েছিলেন, সেই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছিলেন যে দেরি হবার আগেই যেন কিউবা এই চুক্তিটি আমেরিকার সঙ্গে করে ফেলে। যদিও তখন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল সাফ জানিয়ে দিয়েছিলেন কিউবা একটি মুক্ত, স্বাধীন এবং সার্বভৌম দেশ। তারা কি করবে সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। কিউবা আগে থেকেই আক্রমণ করে না, কিন্তু আক্রান্ত হলে শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমি রক্ষা করতে তারা প্রস্তুত। একই সঙ্গে চুক্তির বিষয়ে সাফ জানিয়ে দিয়েছিলেন যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি, তবে তা হবে সার্বভৌম, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। কোনো প্রকার হুমকি বা অর্থনৈতিক চাপের মুখে তারা মাথা নত করবে না বলে জানিয়ে দিয়েছিল কিউবা। যে কারণে ট্রাম্পের জ্বালানি অবরোধের ফলে কিউবায় চরম বিদ্যুৎ এবং খাদ্য সংকট দেখা দিলেও কিউবা সরকার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের সামনে বিশাল সমাবেশের আয়োজন করে তাদের ঐক্য প্রদর্শন করেছিল। এরপর ফের একবার ট্রাম্পের নজর পড়েছে ওই কিউবার দিকে। দেখুন, এই আবহে ট্রাম্প বলছেন ইরানের নেতৃত্ব এখন যুদ্ধ বন্ধের আলোচনার পথ খুঁজছে। তারা ফোন করছে এবং জিজ্ঞাসা করছে কিভাবে একটি চুক্তি করা যায়। আমি তাদের বলেছিলাম যে আপনারা একটু দেরি করে ফেলেছেন, এখন আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতেই ইচ্ছুক। অন্যদিকে এই আবহে কিউবার প্রসঙ্গ উস্কে দিয়ে কি ট্রাম্প আসলে কিউবার মনে ভয় ধরাতে চাইছেন? চুক্তি না হলে তার পরিণতি কি হতে পারে তারই ইঙ্গিত দিচ্ছেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিউবার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল ওই ভেনেজুয়েলা, আর সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পরেই কমিউনিস্ট শাসিত কিউবার বিরুদ্ধে জ্বালানি অবরোধ জারি করে ওয়াশিংটন। আর এর ফলেই দ্বীপ রাষ্ট্রটির জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগে। তথ্য বলছে গত 9 জানুয়ারি থেকে কিউবায় কোনো তেল আমদানি হয়নি। জ্বালানির ঘাটতি চরম আকার ধারণ করেছে। অর্থনীতির বেহাল অবস্থার মাঝেই কিউবার বিরুদ্ধে ট্রাম্প আরও কঠোর হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেখুন, আপনাদেরকে আগেও একটা বিষয় জানিয়েছিলাম যে কিউবাকে ঘিরে আমেরিকার আগ্রহ মূলত কয়েকটি বড় কৌশলগত কারণে। প্রথমত, কিউবার ভৌগোলিক অবস্থান। ফ্লোরিডা উপকূল থেকে মাত্র প্রায় 90 মাইল দূরে হওয়ায় কিউবা আমেরিকার নিরাপত্তা নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই ঠান্ডা যুদ্ধের সময় এখানে সোভিয়েত ক্ষেপণাস্ত্র মোতায়েন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল ঐতিহাসিক কিউবান মিসাইল ক্রাইসিস। দ্বিতীয়ত, কিউবার ভেতরেই রয়েছে মার্কিন নৌঘাঁটি গুয়ান্তানামো বে, যা ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। আর তৃতীয়ত, কিউবার অবস্থান এমন জায়গায় যেখান থেকে মেক্সিকো উপসাগর এবং ক্যারিবিয়ান সাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুট পর্যবেক্ষণ করা যায়। চতুর্থত, ওয়াশিংটন বহু বছর ধরেই চায় এই দ্বীপ রাষ্ট্রটিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক এবং সেখানে রাশিয়া বা চীনের প্রভাব কমুক। আর শেষ কারণটি হলো কিউবার পর্যটন, নিকেল, তামা এবং সম্ভাব্য জ্বালানি সম্পদের কারণে ভবিষ্যতে বড় অর্থনৈতিক বাজার তৈরির সম্ভাবনা। স্বাভাবিকভাবেই আমেরিকার নজর যে কিউবার দিকে থাকবেই তা বলাই যায়। সে কারণে ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন কিউবার সঙ্গে সম্পর্ক উন্নতির চেষ্টা করলেও ট্রাম্প ক্ষমতায় আসার পরেই কিন্তু ঠিক তার উল্টোটা হয়েছে। সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকায় যুক্ত করা হয়েছে কিউবাকে। অভিযোগ তোলা হয়েছে কমিউনিস্ট এবং আমেরিকা বিরোধী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে কিউবা। ট্রাম্পের আরও অভিযোগ, কিউবা ভেনেজুয়েলা সরকারকে রাজনৈতিক নিরাপত্তা দেয়। সব মিলিয়ে ফিদেল কাস্ত্রোর দেশকে ঘিরে এখন বাড়ছে উদ্বেগ। এই আবহে ভারতের মাথা ব্যথার কারণগুলো কি? যুদ্ধের আবহে ভারতকে তেলের ছাড় দেওয়ার নেপথ্যে আমেরিকার কি অন্য কোনো সমীকরণ কাজ করছে, নাকি নিজের ভুল বুঝতে পেরেই এই পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? দেখুন, আপনাদের আগেই বলেছিলাম যে ভারতের আয়োজিত এক আন্তর্জাতিক নৌমহড়ায় অংশগ্রহণকারী ইরানি যুদ্ধজাহাজের ওপর আমেরিকার হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে ভারতের। তার মধ্যে আবার হরমুজ প্রণালী ইরানের আয়ত্তে থাকায় জ্বালানি নিয়েও বাড়ছে চিন্তা। এই আবহে সাময়িক একটি স্বস্তির খবর পাওয়া গেছে।
রাশিয়ার থেকে তেল কেনার বিষয়ে ভারতকে 30 দিনের ছাড়পত্র দেওয়া হয়েছে। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। জানা যাচ্ছে 5ই মার্চ থেকেই রাশিয়ার থেকে তেল আমদানির সময়সীমা শুরু হয়ে গেছে আর 3রা এপ্রিল পর্যন্ত চলবে। তবে একই সঙ্গে বেসেন্ট তার পোস্টে আরেকটি বিষয় উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। আমরা আশা করছি নয়াদিল্লি আমেরিকার থেকে তেল কেনা বাড়াবে। দেখুন, যুদ্ধের আবহে জ্বালানি সংকট হবার সম্ভাবনা কিন্তু প্রবল। কয়েকদিন আগেই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছিল যে ভারতের ভাণ্ডারে আগামী 25 দিনের পরিশোধিত এবং অপরিশোধিত তেল মজুত রয়েছে। তবে যুদ্ধ চলতে থাকলে তেলের ভাঁড়ার শূন্য হওয়ার সময়ের অপেক্ষা। অন্যদিকে হরমুজ প্রণালীতে চীন আর রাশিয়ার তেলবাহী জাহাজ ছাড়া বাকি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। এদিকে রয়টার্স জানাচ্ছে, ভারতীয় জলসীমার কাছে রাশিয়ার প্রায় 95 লক্ষ ব্যারেল তেল রয়েছে। রাশিয়া আগেই জানিয়েছিল এই তেল ব্যবহার করতে পারে নয়াদিল্লি। এদিকে বৃহস্পতিবারই আবার হরমুজ নিয়ে ইরানের বিদেশমন্ত্রী আরাকচির সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হরমুজ নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছে। তারপরেই আমেরিকার এই পদক্ষেপ, কারণ আমেরিকা দেখছে ইরানের জন্য বিশ্বের জ্বালানির বাজার এখন রুদ্ধ হতে চলেছে। তাই ওই চাপ কমানোর জন্যই এই সাময়িক উদ্যোগ, যার ফলে কিছুটা সাময়িক স্বস্তি পাওয়া গেছে যুদ্ধকালীন এই আবহে। যদিও দিন দিন আমেরিকার এই দাদাগিরি যে প্রকট হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তারা রাশিয়ার কিছু তেল সংস্থার ওপর একাধিক নিষেধাজ্ঞা এনেছে, যে কারণে ইন্স্যুরেন্স এবং পেমেন্ট মিলবে না বলে আশঙ্কা করছেন অনেকে। এমনকি একাধিক বন্দরে এই সমস্ত জাহাজের প্রবেশ নিয়েও প্রশ্ন উঠছে, যার ফলে সমুদ্রেই ঘুরতে থাকে রাশিয়ার ওই সমস্ত তেলের ট্যাঙ্কারগুলো। আর এই অবস্থায় অপেক্ষায় ছিল ভারত। তবে অবশেষে অনুমোদন মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে। যদিও এই সাময়িক স্বস্তিকে ভারতের জন্য বিপদের পূর্বাভাস বলছেন অনেক কূটনৈতিক। তাদের মতে ভারতের কূটনীতি এখন স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্ত শাসনের কথা বললেও বাস্তবে নয়াদিল্লি ক্রমশ আমেরিকার কৌশলগত বলয়ের কাছাকাছি চলে আসছে। বিশেষ করে ইরান প্রশ্নে ভারতের মাপা অবস্থান আপাতত কিছু সুবিধে এবং কূটনৈতিক চলাফেরার জায়গা তৈরি করে দিচ্ছে। অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতিতে স্থিতিশীলতার খোঁজে ভারত আংশিকভাবে নিজের নৌকোর পাল আমেরিকা এবং ইসরায়েলের দিকেই বেঁধে ফেলেছে। আর এমনটা হলে আগামী দিনে বিষয়টা যথেষ্ট চিন্তার বলে মনে করছেন তারা। আবার অন্য অনেকে মনে করছেন বাস্তব পরিস্থিতি বুঝে কৌশল পাল্টাতে বাধ্য হয়েছে ইউনাইটেড স্টেটস। দেখুন, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে হরমুজ প্রণালীর গুরুত্ব ভালো মতোই জানে ওই আমেরিকা। ফলে সেখানে সামান্য অচলাবস্থাও আন্তর্জাতিক বাজারকে বড় ধাক্কা দিতে পারে। এই বাস্তবতাই হয়তো নতুন করে হিসেব করতে বাধ্য করেছে ওয়াশিংটনকে। কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং ব্যবহারকারী দেশ ভারত যদি হঠাৎ জ্বালানি সংকটে পড়ে, তার প্রভাব শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তার ঢেউ কিন্তু আছড়ে পড়বে গোটা এশিয়ার বাজারে। সেই পরিস্থিতিতে রাশিয়ান তেল পুরোপুরি বন্ধ করার নীতি যে বাস্তবসম্মত নয় তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। তাই অনেকেই বলছেন এই ছাড় আসলে এক ধরনের ট্যাকটিক্যাল রিট্রিট, অর্থাৎ অবস্থান পুরো বদল নয়, বরং পরিস্থিতি সামলাতে সাময়িক পিছিয়ে আসা। কারণ একই সময় ওয়াশিংটন এখনও রাশিয়ার জ্বালানি সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে। ফলে একদিকে চাপ আর অন্যদিকে সীমিত ছাড়, এই দ্বৈত কৌশলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে আমেরিকা। কিন্তু এই আবহে নতুন প্রশ্ন উঠছে আন্তর্জাতিক রাজনীতিতে। এই সাময়িক অনুমতিকেই কেবলমাত্র ওই যুদ্ধকালীন বাস্তবতার কাছে মাথা নোয়ানো, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে ওয়াশিংটনের নতুন নীতি সংশোধনের ইঙ্গিত? কারণ যদি সত্যিই আমেরিকা বুঝতে শুরু করে যে বিশ্ব জ্বালানি বাজারকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাহলে আগামী দিনে ভারতের মতন দেশগুলোর জন্য কৌশলগত স্বাধীনতার পরিসর আরও কিছুটা বাড়তে পারে। তবে আপাতত স্পষ্ট একটাই বিষয়, যে যুদ্ধ যত দীর্ঘ হবে ততই কিন্তু এই জ্বালানি রাজনীতির নতুন নতুন সমীকরণ তৈরি হবে। এছাড়াও এই আবহে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য করার জোর দাবি জানাচ্ছে এখন ফিনল্যান্ড। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য করার পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে। তার মতে বর্তমান আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা কাঠামো অতীতকে প্রতিফলিত করে, বর্তমানকে নয়। তাই ভারতকে স্থায়ী সদস্য পদ দেওয়া সময়ের দাবি। স্টাবের মতে ভারত এবং গ্লোবাল সাউথের অন্যান্য দেশগুলোই আগামী দিনে বিশ্ব ব্যবস্থার অভিমুখ নির্ধারণ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্য হতে ভারতের বাধা কোথায়? এখানে আপনাদেরকে জানাই যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বর্তমান 5 স্থায়ী সদস্যের মধ্যে একমাত্র চীন সরাসরি ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করে আসছে। কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের কারণে চীন কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংস্কার প্রক্রিয়ায় যেতে নারাজ। তাছাড়া নিরাপত্তা পরিষদের যে কোনো পরিবর্তনের জন্য বর্তমান 5 স্থায়ী সদস্যের প্রত্যেকের সম্মতি এবং রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 2/3 ভোট প্রয়োজন। নতুন সদস্যদের ভেটো ক্ষমতা দেওয়া হবে কিনা তা নিয়েও স্থায়ী সদস্যদের মধ্যে তীব্র মতভেদ রয়েছে। এছাড়াও পাকিস্তান, ইতালি, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়ার মতন দেশগুলো নিয়ে গঠিত ইউনাইটিং ফর কনসেনসাস এই গ্রুপটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা বাড়ানোর বিরোধী। তাছাড়া ভারত এনপিটি বা সিটিবিটির মতন গুরুত্বপূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি। কিছু দেশ একে ভারতের বিরুদ্ধে যুক্তি হিসেবে ব্যবহার করে। ফলে সব মিলিয়ে আটকেই রয়েছে কিন্তু রাষ্ট্রপুঞ্জের ভারতের স্থায়ী সদস্যপদ প্রাপ্তির বিষয়টি। সব মিলিয়ে স্পষ্ট যে বর্তমান অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক পথ চলা কিন্তু সহজ নয়। একদিকে জ্বালানি নিরাপত্তা, অন্যদিকে বৈশ্বিক শক্তির টানাপোড়েন, এই দুইয়ের মাঝেই ভারসাম্য রেখেই এগোতে চাইছে নয়াদিল্লি। আপাতত রাশিয়ার তেল কেনায় 30 দিনের ছাড় কিছুটা স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে পরিস্থিতি কতটা অনুকূল থাকবে তা নিয়ে সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। কারণ যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানি রাজনীতির নতুন সমীকরণ তৈরি হবে। সেই বাস্তবতায় ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখা। সব মিলিয়ে আগামী দিনে নয়াদিল্লির কূটনীতির দক্ষতার ওপরেই অনেকটাই কিন্তু নির্ভর করবে এই জটিল সমীকরণের ভবিষ্যৎ দিক নির্দেশ এবং আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের প্রকৃত অবস্থান। আজ এ পর্যন্তই। নমস্কার।